edutubd.com এর ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে আমরা আজকে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় পরিচ্ছেদে ভূমি ক্ষয় ও ক্ষয়রোধ এর সম্পর্কে জানব। বন্ধুরা, আজকের লেকচার শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে, আমি একটা মেয়ে কিন্তু আমি কৃষি পড়াচ্ছি কিভাবে? আসলে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি এই এগ্রিকালচারের উপরে। আর তাই কৃষি শুধু হচ্ছে এটা ছেলেদের সাবজেক্ট বা ছেলেদের কাজ, এই ধরনের মনোভাব আসলে মনে রাখার কোনো কারণ নেই। এটা সবাই করতে পারে। আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশে একটা নতুন ধানের জাত রিলিজ হতে যাচ্ছে, সেটা হচ্ছে সুগন্ধি হাইব্রিড ধান 1। আর এই ধানটা উদ্ভাবনের পিছনে কাজ করেছে অধ্যাপক ডক্টর M.A. খালেক মিয়া ও অধ্যাপক ডক্টর নাসরিন আক্তার আইভি। এখানেও কিন্তু একজন মেয়ের অবদান রয়েছে। তাই কৃষি শিক্ষা এটা শুধু হচ্ছে ছেলেদের এই ধরনের মনোভাব রাখার কোনো কারণ নেই। এটা সবাই পড়তে পারে এবং সবাই একই সাথে কাজ করতে পারে, আর এর রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। এখন আমরা প্রথমে আসি যে ভূমি ক্ষয় ও ক্ষয়রোধ সম্পর্কে পড়ি। ভূমি ক্ষয় কাকে বলে? ভূমি ক্ষয় যে বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যায় তাকে ভূমিক্ষয় বলে। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে যখন মুষলধারে বৃষ্টি হয় তখন দেখবো যে বৃষ্টির ফোঁটাগুলো যখন মাটিতে পড়ে তখন মাটিতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এতে পানি অনেক সময় দেখা যায় যে ঘোলা হয়ে যায়। কাদা মিশ্রিত ঘোলা পানি অপেক্ষাকৃত নিচের দিকে চলে যায়। এভাবে বৃষ্টির সময় কাদা মিশ্রিত ঘোলা মাটি মাধ্যমে হচ্ছে ভূমিক্ষয় হয়ে থাকে। আবার আমরা লক্ষ্য করতে পারি যখন দেখব যে অনেক জোরে বাতাস হচ্ছে তখন মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি যে বাতাসের মাধ্যমেও ভূমিক্ষয় হচ্ছে, মানে মাটির এক স্তর উপরিভাগে যেই স্তরটা রয়েছে তা উড়ে যাচ্ছে। আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে বাতাস হচ্ছে, অনেক ভূমিক্ষয় হচ্ছে এভাবে। এখন আমরা দেখব যে ভূমিক্ষয়ের প্রকার। ভূমিক্ষয় সাধারণত দুই প্রকার, এক প্রাকৃতিক ভূমিক্ষয়, দুই মনুষ্য সৃষ্ট কারণে ভূমিক্ষয়। আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি প্রাকৃতিক ভূমিক্ষয়ের দুটি চিত্র। প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে, এর মাধ্যমে মাটির উপরিভাগের স্তর উড়ে যাচ্ছে, মানে ভূমিক্ষয় হচ্ছে। আর দুই জলোচ্ছ্বাসের একটা ছবি দেখতে পাচ্ছি। আর মনুষ্য সৃষ্ট কারণ, মানুষের দ্বারাও বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা যদিও জানি যে জমি চাষাবাদ করতে হয়, পানি সেচ দিতে হয়, কিন্তু এগুলো যদি অপরিকল্পিতভাবে দেওয়া হয় তাহলেও কিন্তু ভূমিক্ষয় হয়ে থাকে, যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ। ভূমিক্ষয়কে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, এক বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, দুই বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। এখন আমরা দেখব যে প্রাকৃতিক ভূমিক্ষয়ের কয়েকটি প্রকার। প্রাকৃতিক ভূমিক্ষয়ের প্রকার, এক বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। সে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়ের রয়েছে আবার কয়েকটি ভাগ। এগুলো হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয়, নদী ভাঙন। এদিকে আস্তরণ ভূমিক্ষয়, যখন বৃষ্টির পানি নিচু স্থান থেকে ঢাল বেয়ে জমির উপর দিয়ে নিচের দিকে প্রভাবিত হয় তখন আস্তরণ ভূমিক্ষয় হয়। আবার রিল ভূমিক্ষয়, প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বা আকৃতির রেখা সৃষ্টি হয়। রেখাগুলো কালক্রমে দৈর্ঘ্য প্রস্থে বড় হতে থাকে, এর মাধ্যমেও ভূমিক্ষয় হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি রিল ভূমিক্ষয়ের ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেখা আকৃতির বিভিন্ন মাটির উপর দিয়ে রেখা আকৃতির কয়েকটি লাইন দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে পানি চলে গেছে, বা এর মাধ্যমেও আসলে ভূমিক্ষয় হয়। যখন এটি ব্যাপক আকারে দেখা দেয় তখন এগুলোকে আমরা ভূমিক্ষয় বলে থাকি। নালা বা গালি ভূমিক্ষয়। নালা বা গালি ভূমিক্ষয়টা হচ্ছে এই ভূমিক্ষয় সাধারণত হয় যখন দেখা যায় যে নর্দমা বা ছোট নদীর মতো, যখন এই রিল ভূমিক্ষয়টাই যখন নর্দমা বা ছোট নদী আকার নেয় তখন সেটাই নালা ভূমিক্ষয় বা গালি ভূমিক্ষয় বলা হয়।
নদী ভাঙন। আসলে নদী ভাঙনের মাধ্যমে যে ভূমিক্ষয় হয় তা আর বিশদভাবে বলার কিছু নেই, কারণ আমরা প্রতিবারই আমাদের দেশে বর্ষার সময় দেখি যে নদী তীরবর্তী স্থানে বা কাছাকাছি জায়গায় যে নদীর তীর বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এর মাধ্যমেও হচ্ছে ভূমিক্ষয় হয়ে থাকে। এরপর আমরা দেখি যে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। যখন গতিশীল বায়ু প্রবাহের ফলে এক স্থানের মাটি অন্যত্র বয়ে নিয়ে যায়, এই প্রক্রিয়ায় যে ভূমিক্ষয় হয় তা হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় হয়। সাধারণত আমাদের দেশের উত্তরাঞ্চলে এ জাতীয় ভূমিক্ষয় বেশি দেখা দেয়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু প্রবাহের ফলে অনেক ধুলোবালি উঠছে, এর মাধ্যমে আসলে ভূমিক্ষয় হয়ে যায়। আমরা প্রথমেই পড়েছিলাম যে ভূমিক্ষয়ের কারণ হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ বা আমরা যেগুলো কারণ তৈরি করি। এই তৈরি করার কারণের মধ্যে রয়েছে এক অপরিকল্পিতভাবে ভূমিকর্ষণ, মানে আমরা যে চাষাবাদ করি তখন যদি আমরা সঠিক নিয়ম না মেনে চাষাবাদ করি তার মাধ্যমে যে ভূমিক্ষয় হয়। আরেকটা আছে যে জুম চাষ। আসলে আমরা শুনে থাকতে পারি যে পাহাড়ে জুম চাষের মাধ্যমে চাষাবাদ করা হয়, কিন্তু আমরা এটা জানি না যে এর মাধ্যমে আসলে আমরা ভূমিক্ষয় করছি। আর পাহাড়ে কিভাবে চাষাবাদ করতে হয় বা এটার সলিউশন কি, এটা আমরা একটু পরেই জানাচ্ছি। ভূমিক্ষয়ের আসলে বিভিন্ন ক্ষতিকর দিক আছে, তা আমরা তো এতক্ষণ বুঝতেই পারলাম। ক্ষতিকর দিকগুলো কি কি তা এখন দেখি। এক, ভূমিক্ষয়ের কারণে জমির পুষ্টি সমৃদ্ধ উপরের স্তর মাটি চলে যায়, ফলে মাটির উর্বরতার ব্যাপক অপচয় হয়। 2, ভূমিক্ষয়ের ফলে মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়, ফলশ্রুতিতে ফসলের বৃদ্ধির ব্যাঘাত হয়। 3 নম্বর হচ্ছে ভূমিক্ষয়ের কারণে নদী, নালা, হাওর বাওর, বিল এগুলো ভরাট হয়ে যায়, এবং পলিমাটি যখন ভরাট হয়ে যায় তখন হচ্ছে প্রায় দেশে বন্যার প্রাদুর্ভাব ঘটে, এতে ফসল, পশু পাখির ঘরবাড়ির অনেক ক্ষতি হয়। 4 হচ্ছে ভূমিক্ষয়ের বিরাট অংশ নদীতে জমা হয়, এতে নদীর গভীরতা কমে যায় এবং নৌ চলাচলের বিঘ্ন ঘটায়। আর আমাদের দেশে আর কি প্রচলিত প্রবাদ রয়েছে, উর্বর মাটির ক্ষয় মানে সভ্যতারই ক্ষয়। আসলে এসব মাটির ক্ষয় আমাদের জন্য কখনোই সুফল বয়ে আনে না, তা আমাদের সভ্যতাকেই ধ্বংস করছে। এখন আমরা জানবো যে ভূমিক্ষয়ের কি কি কারণ এতক্ষণ আমরা দেখলাম। 1, বৃষ্টিপাতের কারণে ভূমির ঢাল যখন সৃষ্টি হয় তখন মাটির প্রকৃতিও অনেক সময় ভূমিক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। ভুল চাষাবাদ পদ্ধতি ও শস্যের প্রকৃতি, প্রচণ্ড জোরে যখন বায়ু প্রবাহ হয় তখনও তা ভূমিক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, এবং মানুষের কিছু কার্যাবলী। এটা হচ্ছে ভূমিক্ষয় রোধের উপায়। ভূমিক্ষয় রোধের জন্য আমরা কিছু কাজ করতে পারি। 1 হচ্ছে পানি প্রবাহ হ্রাসকরণ। আমরা জানি যে বিভিন্ন কারণে আমাদের পানির দরকার হয়, বা যেমন ভূমিক্ষয় কমাতে গেলে পানি প্রবাহের আসলে বেগটা কমানো অনেক জরুরি। বিভিন্নভাবে পানি প্রবাহের বেগ কমানো যায়, যেমন বাঁধ বা আল দিয়ে আমরা পানির বেগ কমাতে পারি। তারপরে মাটি পানি শোষণের সময় পায় ও ভূমিক্ষয় এভাবে রোধ হয়। রিল ভূমিক্ষয়ের ফলে যে ছোট ছোট নালার সৃষ্টি হয় তা ভরাট করে সমান করে দিলে পানির বেগ কমে যাবে এবং ভূমিক্ষয়ও রোধ হবে। বড় নালার মাধ্যমে আগাছা জন্মাতে দেয়া এবং শেষ প্রান্তে খুঁটি পুঁতে তারের জাল বাঁধলে পানির বেগ অনেকটা কমে যায়, এর মাধ্যমেও হচ্ছে ভূমিক্ষয় রোধ করা যায়। পানি নিষ্কাশনে সুবন্দোবস্ত করেও ভূমিক্ষয় রোধ করা সম্ভব। জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধিকরণ, এর মাধ্যমে আমরা কিভাবে করতে পারি একটু দেখি। জমিতে জৈব পদার্থ অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানা হচ্ছে ভালো হয়। বৃষ্টির পানি মাটিকে ক্ষয় না করে সহজেই নিচের দিকে চলে যেতে পারে। যে জমিতে জৈব পদার্থের পরিমাণ কম সে জমির মাটি সহজেই ক্ষয় হয়। 4 হচ্ছে পাহাড়ে ধাপে ধাপে ফসল চাষ করা, যেটা আসলে আমরা দেখলাম যে জুম চাষের মাধ্যমে ভূমি ক্ষয় হয়,
সেটার সলিউশন হচ্ছে যে আমরা যদি কন্ট্রোল পদ্ধতিতে চাষাবাদ করি, এটাকে বলে ধাপে ধাপে ফসল চাষ করা। এই মাধ্যমেও যদি আমরা জমি চাষ করি তাহলে পাহাড়ে যে পাহাড়ি ঢল আর কি ভূমিধস দেখা যায় সেটা রোধ করা সম্ভব। আমরা এখানে দেখাচ্ছি যে কিভাবে আমরা পাহাড়ের ধাপে ধাপে বা কন্ট্রোল পদ্ধতিতে চাষাবাদ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বৃক্ষ জাতীয় গাছের পরে কিছু শস্য জাতীয় ফসল উৎপন্ন করা, তারপরে আবার হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ লাগালে, এভাবে ধাপে ধাপে আমরা চাষ করলে পাহাড়ি ভূমি যে ক্ষয় সেটা আমরা রোধ করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের ক্লাস দেখার জন্য। আমাদের পরবর্তী ক্লাস হবে চতুর্থ পরিচ্ছেদের বীজ সংরক্ষণ। সবাই এডিটিভ বিডিতে অ্যাকাউন্ট খুলুন এবং আপনাদের কন্টেন্ট বা নোট শেয়ার এবং এগুলো ডাউনলোড করতে পারেন। সবাই